সবাইকে স্বাগত জানাচ্ছি আইসিটি ক্লাসে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, গত ক্লাসের ধারাবাহিকতায়। গত ক্লাসে আমরা মোটামুটি অ্যালগরিদম শেষ করেছি আর কি। আজকে আমরা পঞ্চম অধ্যায়ের সেকেন্ড পার্ট অর্থাৎ সি প্রোগ্রামিং যে অংশ আছে সেটা নিয়ে আলোচনা করব। তো আমি দেখো স্ক্রিন শেয়ার দিচ্ছি এখানে এবং একটা প্রোগ্রামও করব। দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ, দেখো পঞ্চম অধ্যায় পার্ট সি। পঞ্চম অধ্যায় পার্ট সি। হ্যাঁ, তো এই পার্ট 9 সি প্রোগ্রামিং ভাষার প্রাথমিক ধারণা। তো স্ক্রিনশট নিতে পারো বা পরেও এটা আমি আপলোড করব, তখন তোমরা দেখে নিতে পারবা, সমস্যা নেই। তো এখানে দেখো শুরুতে আমি সি প্রোগ্রামিং ভাষাটা আসলে কি তার একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে অনেক কিছু লেখা আছে, তো সব লেখা আমরা পড়বো না। এখানে যে প্রশ্নগুলো আসে আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করব। তো দেখো, তো শুরুতে সি প্রোগ্রামিংটা আসলে কে তৈরি করেছে? কেউ না কেউ তো তৈরি করেছে, ঠিক আছে? যে তৈরি করেছে তার নামটা এখানে দেখো, আমি হলুদ কালার দিয়ে একটু মার্ক করেছি। তো এখানে একটু তোমরা দেখতে পাচ্ছ, নাম হচ্ছে ডেনিস রিসি। উনি এটা ডেভেলপ করেন। তো এরকম কিন্তু প্রোগ্রামিং ভাষা অনেক ধরনের আছে, 100-র উপরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে? তো তার মধ্যে সি এরকম একটা ল্যাঙ্গুয়েজ। যেমন আমরা বাংলা ভাষা, ইংরেজি ভাষা, পৃথিবীতে আমাদের কমিউনিকেশনের জন্য প্রায় 3,500-এর অধিক ভাষা কিন্তু আছে, ঠিক আছে? তো ঠিক এরকম প্রোগ্রাম রচনা করার জন্য এরকম অনেক ভাষা আছে। তার মধ্যে আমাদের এখানে যে সিলেবাসটা, সেই সিলেবাসে সি প্রোগ্রামিং ভাষা নিয়ে আমরা আলোচনা করব এবং শিখবো সেটা। তো আগে শুরুতে আমরা আগে জেনে নিচ্ছি এই জন্য যে এই ভাষাটা আসলে কি, বৈশিষ্ট্য কি, কে তৈরি করেছে। এখানে অনেক কিছু আছে, তো এইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো এই ভাষা ডেভেলপ করে প্রথম ডেনিস রিসি। এই প্রশ্নটা আসে অনেক সময় যে সি ভাষার রচয়িতা কে বা ডেভেলপ করে কে, ঠিক আছে? আর এইটা তৈরি হয়েছে একটা ল্যাবরেটরিতে, উনি গবেষণা করত সেই ল্যাবরেটরিতে। সেই ল্যাবরেটরির নামটা হচ্ছে বেল ল্যাবরেটরি। নামটা কি? বেল। ল্যাবরেটরির নাম হচ্ছে বেল ল্যাবরেটরি। আর এটা তৈরি হয় হচ্ছে 1972 সাল। তৈরি হয় হচ্ছে 1972 সালে। হ্যাঁ, একটু মিউট করে রাখো, একটু মিউট না করো, আজকে এক্সাম নিব, ঠিক জন্য আছে? আবার সাজেশন দিতেছে। আচ্ছা দেখো, আর একটা ইনফরমেশন এখানে, যে সি শব্দটা আসলে কোথা থেকে আসলো। তো সি শব্দটা আসছে মূলত এই এখান থেকে। দেখো বিসিপিএল, এটা একটু তোমরা মনে রাখবা যে এটার হচ্ছে এরকম আসে বিসিপিএল কি। তো এটার পুনরূপ হচ্ছে বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, এই ভাষা থেকে এই, তাহলে এটার নামকরণ হয়েছিল, প্রথমে বি নামে পরিচিত ছিল, বিসিপিএল, বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর এর সংক্ষেপে বলা হয় এটাকে বি। আর এই বিটা উন্নয়নের ফলে সি এর বিকাশ ঘটে। ওকে, তো বিটা উন্নয়নের ফলে সি এর বিকাশ ঘটে। এই হচ্ছে এখানে 4-5টা ইনফরমেশন। এইটা একটু আমি একটু আবার তোমাদের ধরবো, দেখি কাকে ধরবো। অবনী জয়েন করতেছে কেবল। অবনী জয়েন করেছে। অর্নি আছে? অর্নি, সুকন্যা, সুকন্যা একটু বলো তো। সুকন্যা, ইয়েস স্যার। হ্যাঁ তুমি বলো তো, যে এই সি ভাষাটা কে তৈরি করেন? হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সি ভাষাটা কে তৈরি করেন? আসি নাকি এক্সাম নিব, সি ভাষাটা কে তৈরি করেন? লাইট নিবে লিখে সি ভাষা কে তৈরি করে বলতে পারছো না? আচ্ছা যারা, ড্যানিশ রিচি। হ্যাঁ ডেনিস রিসি। ওকে, গুড। কে বললা? মুনতাহা ইমতিয়াজ। হ্যাঁ মুনতাহা ইমতিয়াজ।
সুকন্যা ওর খবর নেই। হ্যাঁ, আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা বলো যে কোন ল্যাবরেটরিতে এটা তৈরি হয়েছে, কোন ল্যাবরেটরিতে? বেল বেল ল্যাবরেটরি ল্যাবরেটরিতে। হ্যাঁ, গুড। কত সালে? 1972 সালে। 1972 1972 সাল। গুড। আচ্ছা, তাজবিন, রুল হচ্ছে 130। তুমি একটু মিউট করে রাখো, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা চলে আসি, এইখানে একটা কোশ্চেন আসে 2 মার্কে, খেয়াল করো। সি একটি মধ্য স্তরের প্রোগ্রামিং ভাষা ব্যাখ্যা করো। সি একটি মধ্য স্তরের প্রোগ্রামিং ভাষা ব্যাখ্যা করো। আমরা কিন্তু এই স্তর ভেদে কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজ এরকম 2টা লেভেল পড়ে আসছে অলরেডি, অর্থাৎ একটা হচ্ছে নিম্ন স্তরের ভাষা আর একটা হচ্ছে উচ্চ স্তরের ভাষা। কিন্তু সিটা মধ্য স্তরের প্রোগ্রামিং ভাষাও বলা হয়, এবং কেন সেটা। ওকে, স্বাভাবিকভাবে। আচ্ছা, আমরা এরকম বলি না অনেক সময় যে কি বলবো এটাকে, ধরো এক মধ্যম পন্থা কাকে বলে, কেউ বলতে পারবো? মধ্যম পন্থা অবলম্বন, মধ্যম পন্থা, এই শব্দটার সাথে পরিচিত আছো সবাই? আচ্ছা, না থাকলে সমস্যা নেই। তো সি একটি মধ্যস্তরের প্রোগ্রামিং ভাষা কেন বলা হয়, এর কারণ হচ্ছে, আমি এমনি বলতেছি, একটু পরে আমরা এখান থেকে পড়বো। এটা স্যার এই ভিডিওটা কি ইউটিউবে ছাড়া হবে? হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে ছাড়া হবে। ওকে, এবং তোমাদের পরীক্ষা হবে একটু পরে আর কি। আচ্ছা, যাই হোক, বলছি যে এটা মধ্যস্তরের ভাষা এই কারণেই বলা হয়, কারণ এই ভাষা থেকে আমরা নিম্ন স্তরের যে ভাষার সুবিধা সেটাও পাই, এবং উচ্চ স্তরের যে ভাষার সুবিধা সেটাও পাই। এই জন্য এটাকে মধ্যস্তরের ভাষা বলা হয়। আচ্ছা, আমি কিন্তু মিউট করে দেব। হ্যাঁ, জি স্যার, আপনি মিউট করে দেন যাদেরটা আনমিউট আছে অনেকক্ষণ হ্যাঁ, ধরে। আমি দেখতেছি। দেখো, তাহলে এই এখানে নাম লেখা নাই, এটা কে? আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমি কি বলছি যে সি একটি মধ্যস্তরের প্রোগ্রামিং ভাষা কেন বলা হয়, এটা ব্যাখ্যা দাও। তো এখানে কিন্তু 2 মার্কের কোশ্চেন আছে, এই সম্পূর্ণ লিখতে হবে। তো এমনি মনে রাখার জন্য বলছি, সেটা হচ্ছে সি থেকে আমরা নিম্ন স্তরের ভাষার যে সুবিধা সেটাও পেতে পারি, এবং উচ্চ স্তরের ভাষার যে সুবিধা সেটাও পেতে পারি। এখন এই সুবিধাটা কি? নিম্ন স্তরের ভাষা দিয়ে আমরা সিস্টেম সফটওয়্যার ডেভেলপ করি। সিস্টেম সফটওয়্যারটা মানে কি? আমরা কিন্তু অলরেডি ক্লাস 9-10 পড়ে আসছি যে সফটওয়্যার 2 ধরনের হয়, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার হচ্ছে কম্পিউটার নিজে চলে, অর্থাৎ মেশিন নিজে চলে যে সফটওয়্যারের সাহায্যে। মেশিন বলতে পারো, হার্ডওয়্যার বলতে পারো, যেটাই বলো। তাহলে মেশিন নিজে চলে যে সফটওয়্যার দিয়ে, সেটাকে আমরা বলি সিস্টেম সফটওয়্যার। আর এই সিস্টেম সফটওয়্যারটা তৈরি হয় কিন্তু বিট পর্যায়ের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ওই মেশিন ভাষা যে আমরা পড়ে আসছি সেই মেশিন ভাষা দিয়ে। আর উচ্চ স্তরের ভাষা দিয়ে অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো তৈরি করা যায়। অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো কি? যেমন তোমরা ফেসবুক ব্যবহার করো, আর আমরা এখন যে তোমাদের সাথে ক্লাস নিচ্ছি, এটা একটা অ্যাপস ব্যবহার করে। সেই অ্যাপসটা কি? জুম অ্যাপস। জুম অ্যাপস, ঠিক আছে? তাহলে এই যে জুম অ্যাপস, এটাও কিন্তু একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপস মানে বুঝি সবাই? অ্যাপস, APPS। একজন বলো তো, অ্যাপস মানে কি? একজন ছোট বলো। ছোট সফটওয়্যার। ছোট ছোট সফটওয়্যার না, আসলে অ্যাপস মানে হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ক্লিয়ার? APP তে বোঝায় অ্যাপ্লিকেশন, আর এস সাথে যে যুক্ত আছে সেটাকে বোঝায় সফটওয়্যার। তার মানে এটাকে অ্যাপস বলতে আমরা বুঝি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেমন আমরা এই যে এখন জুম, এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তোমরা ফেসবুক ব্যবহার করো, সেটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। মেসেঞ্জার ব্যবহার করো, সেটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অর্থাৎ গুগল প্লে স্টোর থেকে যে সফটওয়্যারগুলো তোমরা ডাউনলোড করে থাকো, এবং গুগল প্লে স্টোর ছাড়াও অনেক সফটওয়্যার আছে, সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ক্লিয়ার সবাই? সবাই কি বুঝছো? একজন বলো। আচ্ছা, জি স্যার। আর সিস্টেম সফটওয়্যার হচ্ছে, ধরো এই যে আমরা এই যে কম্পিউটার যে আমি চালাচ্ছি এখানে,
এটা নিজে চলার জন্য কিন্তু আগে আমি এখানে একটা সফটওয়্যার ইনস্টল দিয়ে নিয়েছি। সেই সফটওয়্যারের নামটা কি বলতো? অপারেটিং সিস্টেম। যেমন তোমাদের অ্যান্ড্রয়েড ফোনে অপারেটিং সিস্টেম আছে না? অ্যান্ড্রয়েড কেন বলা হয়েছে জানো সেটা? অ্যান্ড্রয়েড কেন বলা হয়? অ্যান্ড্রয়েডটা কি আসলে মূলত? অ্যান্ড্রয়েডটা হচ্ছে এই ফোনের অপারেটিং সিস্টেম। অ্যান্ড্রয়েডটা কি? ফোনের অপারেটিং সিস্টেম। যখন তোমরা ফোন দেখবা রিস্টার্ট দাও তখন অনেক ফোনে আসে অ্যান্ড্রয়েড, তারপরে স্যামসাং লেখা আসে, ঠিক আছে? তো যখন চালু হওয়ার সময় দেখবা যেটা আসে লেখা, যে সফটওয়্যারটা ইনস্টল হয় সেটাই হচ্ছে সিস্টেম সফটওয়্যার, অর্থাৎ হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করে ওই সফটওয়্যারটা। তাহলে এই সিটা একটা মধ্যস্তরের প্রোগ্রামিং ভাষা কেন? কারণ হচ্ছে এই সি দিয়ে আমরা উচ্চ স্তরের সুবিধা পাই এবং নিম্ন স্তরের সুবিধাও পাই। এই জন্য সি কে মধ্যস্তরের প্রোগ্রামিং ভাষা বলা হয়। একজন বলো, কে বলবা? সায়েন্সের একজন বলো তো, সায়েন্স থেকে একজন বলো, আমি যেটা বুঝালাম সেটা বুঝছো কিনা, কে বলবা? নিজের একজন বলো। স্যার আবার একটু রিপিট করেন। আবার রিপিট করবো? আচ্ছা স্যার আমি জি স্যার। বুঝিনি নেট প্রবলেমের কারণে। আচ্ছা, সি কে কেন মধ্যস্তরের প্রোগ্রামিং ভাষা বলা হয়? আমি আবার বলতেছি, সি কে মধ্যস্তরের প্রোগ্রামিং ভাষা বলা হয় এই কারণে, এই ভাষা থেকে আমরা নিম্ন স্তরের ভাষার সুবিধা পাই এবং উচ্চ স্তরের ভাষার সুবিধা পেয়ে থাকি। এই জন্য এটাকে মধ্যস্তরের প্রোগ্রামিং ভাষা বলা হয়। এখানে সুন্দরভাবে লেখা আছে, আমি লেখাটা পড়বো? লেখা পড়ার দরকার নেই, আশা করি এমনি বুঝতে পারছো। হুম। তাহলে একজন বলো এখন। স্যার আমি বলবো। স্যার আমি বলি। হ্যাঁ বলো, একজন বলো। স্যার যদি ভাষা মানে আমাদের সি ভাষাটা প্রোগ্রামিং ভাষাটা হচ্ছে উচ্চ স্তরের ভাষার সুবিধা পাওয়া যায় এবং নিম্ন স্তরের ভাষার সুবিধা পাওয়া যায়, তাই প্রোগ্রামিং মানে সি স্তরের সিকে প্রোগ্রামিং ভাষা মধ্য স্তরের ভাষা। হ্যাঁ মধ্যস্তরের প্রোগ্রামিং ভাষা বলা হয়। হ্যাঁ কিছুটা বলতে পারছো, আর একটু এইটা পড়লে ক্লিয়ার হবা, ঠিক আছে? ওকে, আমরা এখন সি প্রোগ্রামিং ভাষার যে কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে একটু জানবো। এগুলো থিওরিটিক্যাল পড়া, তো পড়লেই পারবা। দেখো প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে, এখানে আমি একটু মার্ক করে রাখছি, মেইন ফাংশন থেকে শুরু হয়। হ্যাঁ বলো। ঋতু ওয়েটিং রুমে ওয়েট করতেছে। না আমি তো অ্যাকসেপ্ট করেছি। ও করিনি না উত্তরটা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে সিটা মেইন ফাংশন থেকে শুরু হবে, প্রধান বৈশিষ্ট্য। তাহলে মেইন ফাংশন ছাড়া কিন্তু কোনো সি প্রোগ্রামিং হবে না। এই দেখো মেইন ফাংশন। এখন ফাংশনটা কি আমরা পরে যখন প্রোগ্রামিং করব তখন জানবো। তো মাঝখানে আমি একটু বলে নেই, দেখবা যে ওয়ার্ডের শেষে এরকম ডাবল ব্র্যাকেট থাকবে সেটাকে আমরা ফাংশন বলি। আমরা যখন প্রোগ্রামিং দেখব তখন সেটা আরো ক্লিয়ার হবে। তাহলে প্রথম বৈশিষ্ট্যটা কি? সি ভাষার বৈশিষ্ট্য হচ্ছে মেইন ফাংশন থেকে শুরু হবে। ওকে, মেইন ফাংশন থেকে শুরু হবে এই যে এটা। আর দ্বিতীয় একটা বৈশিষ্ট্য আছে কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ মানে হচ্ছে যেই ওয়ার্ডটা ছোট হাতের আছে সেই ছোট হাতের দিয়ে লিখতে হবে এবং বড় হাতের থাকলে সেটা বড় হাতের দিয়ে লিখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে কেস সেনসিটিভ। এখন দেখো 3 নম্বর বৈশিষ্ট্য, যে প্রত্যেক স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিতে হবে। এটা তোমরা প্রোগ্রামিং করার পরে এই বৈশিষ্ট্য পড়তে পারো, তখন আরো ক্লিয়ার হবে। আর আমি এই জন্য একটু ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমি স্যার কেস সেনসিটিভটা একটু আবার বলেন না। সেনসিটিভ মানে হচ্ছে ধরো এ, আমরা অনেক সময় নাম লিখি দেখবা এই এ দিয়ে, এ বড় হাতের যা ছোট হাতের তা, এটাই বুঝি তাই না? কিন্তু কেস সেনসিটিভ থাকলে আপার কেস দিয়ে অর্থাৎ বড় হাতের অক্ষর দিয়ে একটা বিষয় বোঝায়, আবার ছোট হাতের অক্ষর দিয়েও আরেকটা বিষয় বোঝায়, অর্থাৎ দুইটা ভিন্ন অর্থ বহন করে। ক্লিয়ার এখন বিষয়টা? যেমন যেখানে তোমার ছোট হাতের লিখতে বলছে সেখানে ছোট হাতেরই লিখতে হবে, আর যেখানে বড় হাতের সেখানে বড় হাতেরই থাকবে। এটাই হচ্ছে কেস সেনসিটিভ। এখানে দেখো আপার লেটার এবং লয়ার কেস লেটার ভিন্ন ভিন্ন অর্থ বহন করে। তার মানে হচ্ছে ধরো তুমি লেখলা এ,
এটা ছোট হাতের দিয়ে একটা বোঝাবে, এ বড় হাতের এর অর্থ আবার ভিন্ন হবে, এই জন্য এটাকে বলা হয় কেস সেনসিটিভ। ক্লিয়ার বিষয়টা? জি স্যার, বুঝতে ওকে। পেরেছি। হ্যাঁ তারপরে সেমিকোলন দিতে হবে। সি প্রোগ্রামিং ভাষাকে মধ্যস্তরের প্রোগ্রামিং ভাষা বলা হয়, এটা পড়লাম। সি প্রোগ্রামিং ভাষাকে জেনারেল পারপোজ ল্যাঙ্গুয়েজও বলা হয়, এটা আবার আলাদা, এটা তোমরা একটু জেনে রাখো। এই সব বৈশিষ্ট্য কিন্তু তোমাদের এতগুলা পড়তে হবে না, এখানে দেখো প্রায় 9টা বৈশিষ্ট্য আছে। তো এই বৈশিষ্ট্য এখানে কোশ্চেন এটা আসে না যে বৈশিষ্ট্য কি, কিন্তু তোমাদের জানা থাকতে হবে এটা। ওকে, তাহলে আমরা এখন চলে আসব একটা প্রোগ্রামিং। সেই প্রোগ্রামিং থেকে আমরা এই প্রোগ্রামের বিশ্লেষণ করব, এবং এখান থেকে প্রত্যেকটা বিশ্লেষণের আবার আরো বিশ্লেষণ আছে, সেগুলো আমরা পরে নেক্সট ক্লাস আলোচনা করব। এই প্রোগ্রামিং এর উপরে আমাদের প্রায় 5-7টা ক্লাস লাগবে মিনিমাম আর কি, ঠিক আছে? তো আজকে প্রথম শুরু হলো। আর যেহেতু সবাই উপস্থিত আছো এখানে, তো তোমাদের পরীক্ষাটা হবে আজকে যে লেকচারটা আর অ্যালগরিদম আগে পড়াইছি সেটার উপর 5 মার্কের একটা পরীক্ষা হবে। আর এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করবা তারাই কিন্তু আজকের ক্লাসের প্রেজেন্ট হিসেবে কাউন্ট হবা। আমি কি বুঝাতে পারছি? অর্থাৎ আমি অন্য টিচাররা যেভাবে এখানে প্রেজেন্ট স্যার, নেয়। একটা প্রবলেম ছিল। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার বলো। আমি তো আজকে প্রথম আর কি অনলাইন ক্লাস করতেছি, এর আগে কখনো করিনি। হ্যাঁ হ্যাঁ মানে আমার তো ফোন নেই, এই কারণে আমি আর কি করতে পারিনি। তো আজকে মানে খালামুনির ফোনের কারণে, মানে শুনছি যে পরীক্ষা হবে, এটার হ্যাঁ কারণে হ্যাঁ আর কি জয়েন করেছি। খালামুনির ফোন দিয়ে আজকে ক্লাস করতে পারতেছি। তো এখন আমি কি করব স্যার? তুমি পরীক্ষাও দিতে পারবা, আমি যখন তুমি ভিডিও দেখবা ইউটিউবে পরেও দিতে পারবা, 2-3 দিন পরেও দিতে পারবা, কালকেও দিতে পারবা, পরশুও দিতে পারবা পরীক্ষাটা। আর এই পরীক্ষা দেওয়া দিলে সে কি তুমি স্যার পরীক্ষা? হ্যাঁ, এই যে আজকে যা পড়াবো এর উপরই একটা পরীক্ষা হবে 5 মার্কের এমসিকিউ, 5 মিনিট সময়। আর সেই জি পরীক্ষায় স্যার, যারা আচ্ছা। অ্যাটেন্ড করবা, স্যার এটা কি গুগলে হবে? হ্যাঁ 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 গুগল মিটে হবে, গুগল ফর্মে হবে আর কি, ঠিক আছে? তোমরা লিংক পেয়ে যাবা স্যার ওই। আমি না কালকে ফিজিক্স পরীক্ষাটাও দিতে পারিনি। দিতে পারো না এটা যার যার স্যার আমি আর কি জানতাম না। আচ্ছা ঠিক আছে, সেটা স্যারের সাথে কমিউনিকেশন করে নিবা। স্যার এটা কি মার্ক যোগ করা হবে? প্রেজেন্ট যোগ করা হবে। তুমি যে আজকে ক্লাস করলা এর উপর একটা মার্ক আছে কিন্তু এই আগের মতো, সেটা তো স্যার আমি তো জানো, জানতামই না। ঠিক আছে? স্যার কালকে কি আর্টস এর কোনো পরীক্ষা ছিল? না না কোনো পরীক্ষা হয়নি তোমাদের, ফার্স্ট ইয়ারের হচ্ছে তোমাদের আজকে থেকে। আমি অর্থাৎ যে কয়টা ক্লাস হবে সেই কয়টা পরীক্ষা হবে 5 মিনিট করে। আমি যেদিন পরীক্ষা ক্লাস নেব সেদিনই তোমাদের পরীক্ষা হবে। ওকে, আচ্ছা দেখো, আমরা এখন সি প্রোগ্রামিং এর ভাষার একটা প্রোগ্রাম দেখব, সেই প্রোগ্রামটা এবং বিশ্লেষণ করব এখানে। তো এইখানে প্রোগ্রামটা কি দেখা যায়? দেখো তো এই প্রোগ্রামটা কি দেখা যাচ্ছে? সবাই কি দেখতে পাচ্ছ এটা, এই লেখাগুলো? না স্যার, অনেক ছোট। স্যার আরেকটু না জুম স্যার, করেন। দেখতেছি না। স্যার ভালো মতো বোঝা যায় না। বোঝা যায় না? না আচ্ছা আমি একটু বড় করি, দেখো তো এখন। জি এখন স্যার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার, এখন ঠিক বোঝা আছে। যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখো এইটা হচ্ছে একটা সি প্রোগ্রামিং। তো এটা কিন্তু আমি প্র্যাকটিক্যাল দেখাবো, আর 15 মিনিট সময় আছে আমাদের, তার মধ্যে আমি হচ্ছে 5 থেকে 7 মিনিট এটা পুরোটা দেখাবো, থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দেখাবো। ওকে, এইখানে দেখো একটা প্রথম একটা লাইন লেখা আছে হ্যাশ ইনক্লুড stdio.h। প্রত্যেকটা এই প্রোগ্রামে 10টা লাইন আছে, খেয়াল করো। তো এই 10টা লাইন, প্রত্যেকটা লাইন এখানে বিশ্লেষণ দেওয়া আছে, সেই বিশ্লেষণটা আমরা পড়বো। দেখো প্রথম লাইনের বিশ্লেষণটা কি, এখানে এটাকে বলা হয় হেডার ফাইল। এই বিশ্লেষণটা আমি এই যে এভাবে তোমরা স্ক্রিনশট নিতে পারবা, সমস্যা নেই, পরেও পড়তে পারবা, কিন্তু আমার নিজের মতো করে আমি বলতেছি এখন। তো এখানে দেখো 1 নাম্বার লাইন হ্যাশ ইনক্লুড stdio.h, এর মানে হচ্ছে এটা হচ্ছে একটা হেডার ফাইল। তো এই হেডার ফাইল কি সেটা আমরা পরে আলোচনা করব, তোমরা আপাতত মনে করো এটা একটা হেডার ফাইল stdio.h। তো হেডার ফাইল কি সেটা আমরা এই মাঝখানে এসে আলোচনা করব। ওকে, তাহলে হ্যাশ ইনক্লুড connew.h, এখানে দেখো connew.h, এটাও একটা হেডার ফাইল, তাহলে এটাও হেডার ফাইল, এটাও হেডার ফাইল, তাহলে দুইটাই কিন্তু হেডার ফাইল। তাহলে হেডার ফাইল শুরুতে দিতে হবে প্রোগ্রামিং এর। 3 নাম্বার লাইনে এখানে দেখো বলছে মেইন, এখানে কিন্তু এই 3 নাম্বার লাইন এটা একটা ফাংশন। ফাংশন কিভাবে চিনবো? যখন কোনো ওয়ার্ডের শেষে যে ডাবল ব্র্যাকেট থাকবে আমরা সেই ওয়ার্ডটাই হচ্ছে ফাংশন। এখন ফাংশন কি সেটা আবার আমরা পরে আলোচনা করব, প্রত্যেকটা বিষয়ে
পরে একটা একটা করে ক্লাস হবে, ফাংশন নিয়ে একটা ক্লাস হবে। ওকে, তবে ফাংশন একটু মাঝখানে বলে নেই, ফাংশনটা হচ্ছে কোন ওয়ার্ড দিয়ে সুনির্দিষ্ট কাজ করানো বোঝায়। ক্লিয়ার বিষয়টা? কোন ওয়ার্ড দিয়ে সুনির্দিষ্ট কাজ করানো বোঝায়। যেমন তোমার হাতে একটা কলম আছে, তো কলম দিয়ে কি কাজ করে সেটা কিন্তু আমরা বুঝি, কলম দিয়ে লেখে। ওকে, তারপরে তোমার কাছে যদি একটা ফোন থাকে, ফোনের একটা ফাংশন আছে। তাহলে এরকম প্রত্যেকটা এই ফাংশনের অর্থাৎ আলাদা আলাদা ভাবে কাজ করানো বোঝায়। তো মেইন একটা ফাংশন, তো এটা সি প্রোগ্রামিং এর আমরা একটু আগে পড়ে আসলাম যে শুরু হয় সি প্রোগ্রামটা এই মেইন ফাংশন থেকে। এই মেইন ফাংশনের ভিতরেই সবকিছু করতে হবে। তারপরে 4 নাম্বার লাইন দেখো, এই যেখানে এটা সেকেন্ড ব্র্যাকেট বলছে 4 নাম্বার লাইনটা। তাহলে এর ডেফিনেশন আছে, আমরা পরে দেখব। এটা হচ্ছে ফরম্যাট, এই টোটালটা হচ্ছে ফরম্যাট সি প্রোগ্রামিং এর। আমরা কিন্তু এইচটিএমএল যখন করেছিলাম তখন কিন্তু একটা ফরম্যাট পড়েছিলাম, মনে আছে? যে উপরে এইচটিএমএল লিখতে হয়, সেটা স্ল্যাশ এইচটিএমএল দিয়ে শেষ করতে হয়। তো ঠিক ওইটার মতো সি এর একটা স্ট্রাকচার আছে। তো সেই সি এর স্ট্রাকচার হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত, আর এই যে এই ব্র্যাকেট, আর বাকি সব এই যে এই মাঝখানে যা আছে সেটা ভিন্ন ভিন্ন প্রোগ্রামের ভিন্ন ভিন্ন স্টেটমেন্ট হবে এখানে। ওকে, তো এখন দেখো 5 নাম্বার লাইন এখানে লেখা আছে ইন্টিজার এক্স ওয়াই সাম। তো এটারও বিশ্লেষণ আছে। তো এই এই এক্স ওয়াই সাম এগুলোকে বলা হয় ভ্যারিয়েবল, আর ইন্টিজার অর্থাৎ এটার চলকের টাইপ বোঝায়, সেটা আমরা পরে আলোচনা করব, প্র্যাকটিক্যালি দেখবো আর কি। এইখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আজকে পরীক্ষায়ও থাকবে, সেটা যে স্যার স্ক্যানে। আমাদের এক্সাম কি এই চ্যাপ্টারের উপর হবে? হ্যাঁ হ্যাঁ, এই চ্যাপ্টারের উপর হবে এবং এই টপিকস এর উপরই হবে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় এখানে দেখো, SCANF, স্ক্যান এফ। এই যে এখানে দেখো এটাও ডাবল ব্র্যাকেট। তো এই ডাবল ব্র্যাকেট, এই স্ক্যানএফ কিন্তু একটা ফাংশন। তো এই স্ক্যানএফ ফাংশনের কাজ হচ্ছে ইনপুট নেওয়া। অর্থাৎ তুমি যদি কোনো কিছু গ্রহণ করতে চাও, ইনপুট দিতে চাও প্রোগ্রামে, তাহলে সেটা এই স্ক্যানএফ ফাংশন দিয়ে সেটা দিতে হচ্ছে। ওকে, সাম, তাহলে উপরে যে দুইটা নাম্বার আছে এক্স প্লাস ওয়াই, সেটা এখানে যোগ হয়েছে। এগুলো এখন বুঝবে না আমি জানি, কিন্তু আমি এমনি বলতেছি, কারণ আমরা আরো প্র্যাকটিক্যাল যখন দেখবো তখন কিছুটা ধারণা পাবো। তো এই জন্য ভয়ের কিছু নাই যে আমি বুঝলাম না এখনই, ঠিক আছে? এখনই তোমার পুরোটা বুঝতে হবে এরকম না। তো যাই হোক, আপাতত দুইটা বিষয় এখানে জেনে রাখো, প্রিন্টএফ একটা ফাংশন আছে, আরেকটা সাম ইকুয়াল পার্সেন্টেজ ডি, এখানে দেখো কমা সাম। তারপরে গেট সি আরেকটা ফাংশন 10 নম্বরেও ব্র্যাকেট দিয়ে ক্লোজ করছে। তো এইখানে বিস্তারিত এই দেখো আমি একটু দেখাচ্ছি, প্রত্যেকটা লাইনের বিশ্লেষণ করা আছে, আমি যা বলছি সেটাই এখানে লেখা আছে। দেখো এই যে 10 নম্বর লাইন, ব্র্যাকেটটি মেইন ফাংশনের কার্যক্রম শেষ বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো তার আগের লাইন, গেট সি একটা ফাংশন, প্রিন্টএফ ফাংশন। তো আজকে তোমরা দুইটা বিষয় এখানে জেনে রাখবা, এই দুইটার উপর পরীক্ষা আসবে, কিন্তু পরীক্ষায় এই দুইটা সম্পর্কে প্রশ্ন আছে। তো স্ক্যানএফ ফাংশন এর মাধ্যমে ব্যবহারকারীর কাছ থেকে এক্স ওয়াই চলকের মান ইনপুট নেওয়া হয়েছে, অর্থাৎ এইখানে এই প্রোগ্রামে এক্স ওয়াই এর মান নেওয়া হয়েছে, অন্য প্রোগ্রামে যখন স্ক্যানএফ ব্যবহার করব তখন আবার অন্য মান নেওয়া হবে। তার মানে স্ক্যানএফ ফাংশনের মূল কাজ হচ্ছে মান নেওয়া। মূল কাজটা কি একজন বলো তো? মান নেওয়া। আর প্রিন্টএফ ফাংশনটার কাজ হচ্ছে, প্রিন্টএফ ফাংশনটার কাজ হচ্ছে আউটপুট। চালকের হ্যাঁ, একজন বলো তো। আর এই দুইটা জিনিস এখন মনে রাখো এই লেকচারের জন্য। স্ক্যানএফ একটা ফাংশন, তার কাজ হচ্ছে ইনপুট নেওয়া, এক্স ওয়াই চলক ইনপুট নেওয়া। ইনপুট নেওয়া হয়। আর প্রিন্টএফ হ্যাঁ, একটা ইনপুট নেওয়া। ফাংশন, তার কাজ হচ্ছে আউটপুট নেওয়া, দেওয়া আর কি। তাহলে এইখানে এই লেকচারের মধ্যে দুইটা জিনিস মাথায় রাখবা আজকের জন্য। তোমাদের কাজ হচ্ছে স্ক্যানএফ এবং প্রিন্টএফ দুইটা ফাংশন এর নাম শুনলা, এবং এর কাজ হচ্ছে ইনপুট নেওয়া আর একটা কি আউটপুট দেওয়া। একজন বলো তো একটু, যে ইনপুট নিতে হয় কোন ফাংশন দিয়ে? আমি যদি কোশ্চেন করি, ইনপুট নেওয়া হয় স্ক্যানএফ দিয়ে স্ক্যানএফ ইনপুট দিয়ে, নেওয়া হ্যাঁ, হয় আর প্রিন্টএফ নিয়ে হচ্ছে আউটপুট নেওয়া আউটপুট। এখন আসো আমি আরেকটা জিনিস এখানে তোমাদেরকে বুঝাচ্ছি, সেটা হচ্ছে এই যে ফাংশন গুলো যে দেখতেছো তোমরা, এই ফাংশন গুলো কারো আন্ডারে থাকে, যাদের আন্ডারে থাকে তাদেরকে বলা হয় লাইব্রেরি ফাংশন। তাদেরকে কি বলা হয়?
তাদেরকে কি বলা হয়? নেওয়া ওই মানে ওই টপিক হ্যাঁ, লাইব্রেরি ফাংশন। লাইব্রেরি ফাংশন। হ্যাঁ, গুড। তার মানে হচ্ছে স্ক্যানএফ একটা ফাংশন, প্রিন্টএফ একটা ফাংশন। এই ফাংশনটা কারো অধীনে আছে। এটা অধীনে কিভাবে করে দিছে, যখন এই ডেনিস রিসিভ এই সফটওয়্যার অর্থাৎ সি প্রোগ্রামিংটা তৈরি করে, সে ডিফাইন করে দিয়েছে যে স্ক্যানএফ এবং প্রিন্টএফ ফাংশনটা কারো না কারো আন্ডারে সে এই রকম করে দিয়ে দিয়েছে। এখন যার মধ্যে দিয়ে দিয়েছে সেটাকে আমরা বলি লাইব্রেরি ফাংশন। ওকে, স্যার নেট প্রবলেমের কারণে আমি কিছু শুনতে পারতেছি না। আচ্ছা এখন দেখো, এখন শুনতে পাচ্ছ? হ্যালো, সবাই শুনতে পাচ্ছ? স্যার আচ্ছা ড্রপ করতেছে কথা। আচ্ছা আচ্ছা, স্ক্যানএফ এবং প্রিন্টএফ এই যে দুইটা ফাংশন, এটা কারো না কারো অধীনে আছে। এই অধীনে কে দিয়ে দিচ্ছে? এটা দিয়ে দিচ্ছে যখন যে প্রোগ্রামটা তৈরি করেছে সে। এটা আমাদের কিছু করার নেই। ওকে, তো এই স্ক্যানএফ এবং প্রিন্টএফ ফাংশন দুইটা অধীনে আছে যার, তাকে বলা হয় লাইব্রেরি ফাংশন। এবং এই লাইব্রেরি ফাংশনটা হচ্ছে এই যে studio.h এবং connew.h। ক্লিয়ার বিষয়টা? অর্থাৎ এখানে এইটা কেন ব্যবহার করা হয়েছে আমি একটু আগে বলেছিলাম যে এর ব্যাখ্যাটা একটু পরে দেব আমি। তো এই studio.h এর পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এখন এটা একটা কি ফাংশন তাহলে আমরা বলবো? লাইব্রেরি ফাংশন। তাহলে তিনটা জিনিস শিখবা আজকের লেকচারে। একটা হচ্ছে ফাংশন, আর এই ফাংশনগুলো যাদের অধীনে থাকে তাদেরকে বলা হয় লাইব্রেরি ফাংশন। তো এই প্রোগ্রামের ক্ষেত্রে লাইব্রেরি ফাংশন studio.h এবং connew.h। স্যার ইনপুট আউটপুট হ্যাঁ হ্যাঁ, তারপর কি বললেন আরেকটা? হ্যাঁ ইনপুট নেওয়া হয় স্ক্যানএফ ফাংশন দিয়ে, আউটপুট দেওয়া হয় প্রিন্টএফ ফাংশন দিয়ে। খাতায় লিখে রাখতে পারো যে স্ক্যানএফ দিয়ে ইনপুট নেওয়া হয় আর প্রিন্টএফ নেওয়া হয়। প্রিন্টএফ হচ্ছে না আউটপুট। স্যার পূর্ণরূপটা কি যেন বললেন? ও এই যে উপরেরটা লাইব্রেরি ফাংশন জি স্যার। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। আচ্ছা তাহলে আমি যদি ওকে। বলি যে studio.h এর আন্ডারে কোন ফাংশন আছে একজন বলো তো? studio.h এর আন্ডারে স্ক্যানএফ এবং প্রিন্টএফ ফাংশন আছে। তাহলে এইখানে দেখো এই ভিতরে কয়টা ফাংশন? তিনটা। একটা হচ্ছে স্ক্যানএফ ফাংশন, আরেকটা হচ্ছে প্রিন্টএফ ফাংশন। তাহলে স্ক্যানএফ এবং প্রিন্টএফ ফাংশন। আর আপনার মাইক মনে হয় একটু দূরে চলে গেছে, সাউন্ড আচ্ছা অনেক আচ্ছা ঠিক আছে, এখন কম আসতেছে। এখন স্ক্যানএফ ফাংশন এবং প্রিন্টএফ ফাংশন, এই ফাংশন দুইটা কার আন্ডারে আছে? এই যে এর আন্ডারে আছে, studio.h এর আন্ডারে এই দুইটা ফাংশন আছে। তো আমরা আমাদের সময় কম, আমরা এখন এইটাই প্র্যাকটিক্যালি দেখব। হ্যাঁ, মানে আমরা প্র্যাকটিক্যাল কম্পিউটারের মধ্যে প্রোগ্রামিং করব এখন। তো এই জন্য আমি এটা শেয়ারটা স্টপ করে দিচ্ছি। স্টপ করে দেওয়ার পর তোমরা মূলত দেখবা হচ্ছে আমি স্ক্রিন শেয়ার করব। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে এখন? দেখো তো। জি স্যার। আচ্ছা, এখন দেখো এখানে আমার এখানে একটা অ্যাপস দেখা যাচ্ছে, নামটা হচ্ছে কোড ব্লক। অর্থাৎ এই প্রোগ্রাম তৈরি করার জন্য এই কোড ব্লক সফটওয়্যারটা প্রয়োজন হবে। ওকে, তা আমি এটা অন করতেছি। এখন সময় পাবো কিনা, না শেষ হয়ে যাবে দেখছি। সবাই দেখতে পাচ্ছ? এই সফটওয়্যারটার নাম হচ্ছে কোড ব্লক। এর জি মধ্যে স্যার। এই প্রোগ্রামটা করতে হবে। তো এটা অন করার ফলে দেখো কি আসে একটু পরে। আমরা একটু দ্রুত করার চেষ্টা করব এবং নেক্সট ক্লাসে এটা নিয়ে আবার আলোচনা করব। তাহলে এই যে সফটওয়্যারটা অন হলো, এখান থেকে আমরা একটা ফাইলে চলে যাব, এমটি ফাইল। খেয়াল করো, তাহলে এই যে এমটি ফাইল এখানে লেখা আসলো। তো এটা আমরা আগে শুরুতে সেভ করব। সেভ করব হচ্ছে কি দিয়ে? FIRST, ফার্স্ট একটা প্রোগ্রাম করলাম সেটার নামে। এই যে এখানে দেখো, এইখানে আমরা ওখানে যেটা দেখলাম, কি দেখছিলাম? ইনক্লুড দেখা যাচ্ছে, দেখো তো ইনক্লুড। হুম। হ্যাঁ, তারপরে কি ছিল? studio.h, তারপরে ছিল আমরা আচ্ছা ইনক্লুড হ্যাঁ কন্ট্রোল। আচ্ছা আমরা ওইটা হুবহু করব না, আমরা ওই এটা ব্যবহার করব না আর কি।
কনিউ ডট ইস লাইব্রেরি ফাংশনটার কি বলে লাইব্রেরি ফাংশনটা ব্যবহার করব। স্যার আমাদের কোনো প্র্যাকটিক্যাল দিবেন না? হ্যাঁ দিব, এই যে যেগুলা করাচ্ছে এগুলা কিন্তু প্র্যাকটিক্যাল। হ্যাঁ এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল, কিন্তু আমি ডিফাইন করে দিব। মানে খাতায় করার জন্য হ্যাঁ প্র্যাকটিক্যাল হ্যাঁ খাতায়? হ্যাঁ এই যে এগুলো করতে হবে আর কি। দেখো এটা স্যার আপনি দিছিলেন কিন্তু 5টা, কিন্তু ওগুলা কিভাবে খাতায় লিখবো ওগুলা কিচ্ছু বলা হয়নি পরে, আর তারপর তো বলবো, বন্ধ হ্যাঁ। হয়ে গেছে। কোথায় স্যার, কবে দিলেন? দিয়েছিলাম। আচ্ছা এটা আগে দেখে নাও তোমরা। এখানে দেখো স্ক্যান এফ, আমরা এই প্রোগ্রামটা আগে দেখে নেই তাহলে সে ক্লিয়ার হবো সবাই। তাহলে এখানে হচ্ছে মাঝখানে পার্সেন্টেজ ডি, তারপরে হচ্ছে পার্সেন্টেজ ডি। একটু বলো তো একজন, পার্সেন্টেজ ডি এরকম ছিল তাই না? কমা ছিল, তারপরে ছিল কি এন্ড এক্স কমা, তারপরে এন্ড ওয়াই। এখন দেখো আমরা দুইটা ইনপুট নিয়ে নিলাম, তারপরে ইনপুটটা এর মধ্যে যোগ হবে এক্স প্লাস ওয়াই। তারপরে এটা এখন প্রিন্ট এফ দিয়ে দেখাবো, আমরা আউটপুট দেখাবো প্রিন্ট এফ। এটার কিন্তু একটা সেমিকোলন ভুল হলেও কিন্তু আউটপুট দেখাবে না। হ্যাঁ তাহলে এখানে দেখাবো সাম ইকুয়াল পার্সেন্টেজ ডি, তারপরে হচ্ছে কমা এখানে SUM সাম। তো আমাদের প্রোগ্রাম শেষ মোটামুটি। এখানে দেখো আমরা এখন এটাকে বিল্ড করব, অর্থাৎ এটা ভুল ত্রুটি আছে কিনা সেটা দেখব, কম্পাইল করব। দেখো এখানে একটা ওয়ার্নিং দেখাইছে, কোনো এরর দেখায় নাই। তো এটা একটু সলভ করা যাবে, এর আগে ইন্টিজার বসালে সলভ হয়ে যাবে এটা। এখন দেখো কোনো ওয়ার্নিং আসবে না। হ্যাঁ দেখো জিরো এরর, জিরো ওয়ার্নিং। এখন এটা আমরা রান করব, এই বিল্ড থেকে এটাকে রান করা যায় এরকম করে। দেখো তাহলে আমরা দুইটা সংখ্যা নিব। দেখো সংখ্যা নিব, একটা হচ্ছে এখন কি ঢুকে আবার, এখন দেখো আমরা নিলাম 78, ইন্টার আবার নিলাম 45। এখানে কিছু দেখা যাচ্ছে? সাম ইকুয়াল 123। তাহলে প্রথম সংখ্যাটা স্যার। 78, 45, 123। তাহলে দেখো এই যে তোমরা যে ক্যালকুলেটর ব্যবহার করো, ক্যালকুলেটরের ভিতরে এরকম প্রোগ্রামিং করা আছে, যোগ করার জন্য, বিয়োগ করার জন্য, গুণ করার জন্য। এই যে এইগুলো হচ্ছে সেই কমান্ড, এরকম প্রোগ্রামিং করে তোমাদের ক্যালকুলেটরের ভিতরে দেওয়া আছে, এই জন্য তোমরা এগুলো করতে পারো। ওকে তাহলে দেখো আমরা এখন কি করলাম, দুইটা সংখ্যা যোগ করার যে প্রোগ্রাম সেটা করলাম। আচ্ছা আমার 1 মিনিট সময় আছে নাই এখনো, তো তোমরা হচ্ছে আমি এইটা আপলোড স্যার করব। আমাদের প্র্যাকটিক্যাল করার জন্য কি খাতায় কোনো প্র্যাকটিক্যাল দেওয়া হয়েছিল? আচ্ছা এটা আমি নেক্সট ক্লাসে বলবো নি। তো এখন যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তোমরা হচ্ছে পরীক্ষা দিবা। আমি এই ভিডিওটা আপলোড দেওয়ার নিচে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবা একটা লিংক আছে, সেই লিংকে ক্লিক করবা, তাহলে 5টা কোশ্চেন আসবে, সেখানে নাম রোল সবই লিখে 5 মিনিটে সাবমিট করবা। কখন বলো তো? আমি ইউটিউবে এটা আপলোড দেব, সেই আপলোডের নিচে লিংক দেওয়া থাকবে। ক্লিয়ার সবাই? স্যার আপলোড দেওয়ার পরে যে লিংকটা দিবেন হ্যাঁ 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 সেই লিংকে। এখনই কি আপলোড দিবেন? হ্যাঁ একটু পরে দিব। তো আমি আপলোড স্যার এই Okay, লিংকটা sir. আমাদের Thank এই you. তোমাদের দিয়ে দিব আমি। স্কুলের